অবশেষে করোনা ভ্যাকসিনের দেখা পেল বাংলাদেশ। পৌঁছেছে ভারতের উপহার 20 লাখ ডোজ টিকা। কোভিড যুদ্ধে একজোট হয়ে লড়ার প্রত্যয়। As we move forward in fighting coronavirus in each of our countries, we will do so together. ভারত সরকার প্রমাণ করেছে যে সত্যিকার অর্থেই বাংলাদেশ তাদের পরম একটি বন্ধু রাষ্ট্র। টিকা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান। অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। টিকা প্রদানের প্রাধিকার অনুযায়ী ইতিমধ্যে সরকার পরিকল্পনা চূড়ান্ত করেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি নাবিলা সোহার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানীর মিরপুরে সিটি কর্পোরেশনের রাস্তা উদ্ধারের অভিযান রূপ নিল সংঘর্ষে। ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া। কামরাঙ্গীর চরে গুড়িয়ে দেয়া হলো বহু অবৈধ ভবন। মুক্তিপণ দিয়েও মেলে না রেহাই। নারী সদস্যদের দিয়ে আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল। রাজধানীতে সক্রিয় 4 অপহরণকারী চক্র। প্রবাসীদের টার্গেট করে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। প্রতারণার অভিযোগ চট্টগ্রামী উইমেন চেম্বারের পরিচালক ফাতেমা বেগমের বিরুদ্ধে। গা ঢাকা দেন বিদেশে। এক গ্রাম বা এলাকার রোহিঙ্গাদের ফেরত পাঠাতে হবে একসাথে। বিচ্ছিন্ন প্রত্যাবাসন অযৌক্তিক বলছে সংগ্রাম পরিষদ। ভাসানচরে জমজমাট ভোজ। এবং দায়িত্ব নিয়ে ট্রাম্পের বিতর্কিত নীতি বাতিল করলেন বাইডেন। মুসলিম দেশের নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার। জলবায়ু চুক্তিতে ফিরতে নির্বাহী আদেশে সই। অবশেষে ভ্যাকসিনের দেখা পেল বাংলাদেশ। সকাল 11টার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে 20 লাখ ডোজ ভ্যাকসিন নির্বাহী এয়ার ইন্ডিয়ার কার্গো বিমান। পরে এগুলো নিয়ে যাওয়া হয় ইপিআই সংরক্ষণাগারে। আগামী 8 ফেব্রুয়ারি থেকে টিকা প্রয়োগ শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দেশের মাটিতে এখন করোনার টিকা। বৃহস্পতিবার সকাল 11টা 20 মিনিটে টিকা বহনকারী এয়ার ইন্ডিয়ার বিশেষ কার্গো বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের নানা আনুষ্ঠানিকতা শেষে বেলা 12টা 20 মিনিটে ইপিআই এর দুটি বিশেষ কার্গো ভ্যানে কোল্ড চেইন ব্যবস্থাপনা নিশ্চিত করে ভারতের উপহার 20 লাখ ডোজ টিকা নিয়ে যাওয়া হয় তেজগাঁও জেলা ইপিআই এর স্টোরেজে। ইপিআই কর্তৃপক্ষ জানায়, করোনার টিকা সঠিক তাপমাত্রায় সংরক্ষণের সক্ষমতা রয়েছে তাদের। আমাদের 20 লাখ ভ্যাকসিনই আমরা এখানে রাখতে পারবো। আমাদের 3টা WSC আছে, ওয়াক ইন কুলার, এটা বড় একটা কোল্ড রুম, এবং এই কোল্ড রুমে আমাদের সম্পূর্ণ ভ্যাকসিনটি রাখতে আমরা পারবো এবং সক্ষম। এবং যখন প্রয়োজন হবে আমাদের এই ভ্যাকসিনটি বাংলাদেশের কোন কোন জায়গায় যাবে সেই ডিস্ট্রিবিউশন প্ল্যানও আমাদের আছে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জানান, 8 ফেব্রুয়ারি থেকে টিকা প্রয়োগ শুরু হবে। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভার্চুয়াল টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় টিকা নিয়ে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। ভ্যাকসিনের যে পরিকল্পনা আপনারা জানেন, ইতিমধ্যে পরিকল্পনা সম্পূর্ণ করা হয়েছে। ভ্যাকসিন দেওয়ার জন্যে সুন্দরভাবে যাতে কোনো রকমের সমস্যা না হয় তার জন্য একটি শক্তিশালী কমিটি করা আছে। আপনার গুজবে এবং কোনো রকমের কনস্পিরেসিতে আপনারা কান দিবেন না। যাদের দরকার তারা আগে ভ্যাকসিন পাবে। এছাড়া 25 থেকে 26 জানুয়ারির মধ্যে বাংলাদেশের কেনা 50 লাখ ডোজ করোনার টিকা দেশে আসার কথা রয়েছে। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আনুষ্ঠানিকভাবে 20 লাখ ডোজ করোনা টিকা বাংলাদেশের হাতে তুলে দিল ভারত। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী AKM আব্দুল মোমেনের হাতে টিকা হস্তান্তর করেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। ভারত বাংলাদেশের মিত্রতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই টিকা উপহার দেওয়া হয়েছে বলেই জানান ভারতীয় হাইকমিশনার। করোনার বিরুদ্ধে একজোট হয়ে লড়ারও প্রত্যয় জানান তিনি। এ সহযোগিতা দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করবে বলে আশা জানান ভারতীয় হাইকমিশনার। আর পররাষ্ট্রমন্ত্রী ভারতকে ধন্যবাদ দিয়ে বলেন, দেশটি প্রমাণ করেছে তারা বাংলাদেশের সত্যিকারের বন্ধু।
Thank you so much for this wonderful arrangement, for an opportunity for us to hand over our contribution of 2 million doses of vaccines to Bangladesh. This tranche of 2 million vaccines produced by the Serum Institute of India is part of our commitment as part of Neighborhood First. আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত তারা আমাদের 20 লক্ষ ভ্যাকসিন উপহার দিচ্ছে, গিফট হিসেবে দিচ্ছে। আমরা তাদের সাথে যে কন্ট্রাক্ট করেছি বাকি আমাদের কোম্পানিগুলো সেই 3 কোটি 30 মিলিয়ন ওগুলো আসবে। এই মুহূর্তে রাজধানীর তেজগাঁও এলাকায় ইপিআই সংরক্ষণাগারের সামনে আছেন রিপোর্টার রাশিদ লিমন এবং রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আছেন রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন। সরাসরি যাব তাদের কাছে, প্রথমেই যাচ্ছি রাশিদের কাছে। রাশিদ, ইপিআই জেলা সংরক্ষণাগারে যেখানে আসলে এই করোনার ভ্যাকসিন রাখা হয়েছে, ঠিক এই মুহূর্তে থেকে ঠিক 2 থেকে 3 মিনিট আগে দ্বিতীয় যে ভ্যানটি, অর্থাৎ যে বিশেষ ভ্যানে করে এই এয়ারপোর্ট থেকে এই পর্যন্ত এই তেজগাঁও পর্যন্ত নিয়ে আসা হয়েছে, সেই দ্বিতীয় ভ্যানটিও এইমাত্র আনলোড করে এইমাত্র এই ইপিআইয়ের যে কেন্দ্র, সেই ইপিআই কেন্দ্র থেকে বেরিয়ে গেছে। এবং আমরা যে 20 লাখ ডোজ যে বিষয়টা বলছিলাম যে খুব তড়িঘড়ি করেই এই কাজ করা হয়েছে এবং মোটামুটি বলা যায় যে পূর্ব প্রস্তুতির কথা যেটি বারবারই বলছিলাম, যে পূর্ব প্রস্তুতি থাকার কারণে যখনই বিমানবন্দরে বিমানটি এসে বিশেষ যে বিমানটি এয়ার ইন্ডিয়ার বিমানটি এসেছে, তারপরে আমরা দেখেছি যে তার ঘণ্টাখানেক আগেই কিন্তু এই বিশেষ যে লরি দুটি ছিল তা সে দুটি কিন্তু এই এয়ারপোর্টের ভিতরে আগের থেকে অপেক্ষমান ছিল এবং বিমানটি আসার খুব বিমানটি আসার সঙ্গে সঙ্গে কিন্তু সেই লরি থেকে তারা খুব অল্প সময়ের মধ্যে আনলোড করে এবং ব্যাপক বলা যায় যে খুব কড়াকড়ি নিরাপত্তার মধ্যে দিয়েই কিন্তু পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি নিরাপত্তার মধ্যে দিয়েই কিন্তু তারা এই তেজগাঁয়ে যে ইপিআইয়ের যে জেলা স্টোর রয়েছে সেখানে নিয়ে আসা হয়েছে এবং 2 লাখ ডোজের যে টিকা ভারতের সরকারের পক্ষ থেকে যে উপহার হিসেবে পাওয়া হয়েছে সেটি কিন্তু আসলে এখানে রাখা হয়েছে। আমরা যেখানকার যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি যে 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের যে তাপমাত্রার মধ্যে এই যে সিরাম ইনস্টিটিউটের যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন রাখার কথা, সেই একই তাপমাত্রায় রাখার পুরোপুরি সক্ষমতা আছে তাদের। এর আগে এই ধরনের এই তাপমাত্রায় টিকা সংরক্ষণের অভিজ্ঞতাও আছে, যে কারণে তারা বলছে যে এই টিকাগুলো রাখতে তাদের খুব একটা বেগ পেতে হবে না এবং পুরো 20 লাখই কিন্তু একটা স্টোরি রয়েছে। তো কাজেই বলছেন এছাড়া তাদের যে টেকনোলজি, এখানে তাপমাত্রা যদি কমাতে বাড়াতে হয় বা প্রয়োজনে যদি তাপমাত্রা কোনো সমস্যা দেখা দেয় সেটিও কিন্তু সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবেই জানানো হবে এবং আধুনিক প্রযুক্তির দ্বারাই এর তাপমাত্রা নিয়ন্ত্রিত হবে, যে কারণে আসলে এই টিকার তাপমাত্রা নিয়ন্ত্রণে বা এই সংরক্ষণে কোনো সমস্যা হবে না। তো এই ছিল এই তেজগাঁও থেকে আমার সাথে এখনকার মতো সবশেষ। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কিছুক্ষণ আগে পররাষ্ট্রমন্ত্রী যখন ভারতের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বুঝে পেয়েছেন সেখানেও তিনি কথা বলেছেন। তো সেখানে কি বলেছেন বা বিস্তারিত কি সেটি জানবো সহকর্মী রবিনের কাছ থেকে। রবিন। রাশেদ, আসলে যদি বলতে যাই যে অল্প কিছুক্ষণ আগে ভারত সরকারের পক্ষ থেকে ভারতীয় হাই কমিশনার তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারের কাছে কিন্তু একটি যে প্রতীকীভাবেই যে করোনা ভাইরাসের যে ভ্যাকসিন সেটি হস্তান্তর করেছেন এবং রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এখন থেকে বলা যায় ঠিক 1 ঘন্টা আগে, অর্থাৎ তখন কিন্তু যে দুপুর 1:30টার পরের দিকে যে ভারতীয় হাই কমিশনার তিনি স্বাস্থ্যমন্ত্রীর হাতে তিনি যে প্রতীকীভাবে করোনা ভাইরাসের ভ্যাকসিন তুলে দিয়েছেন এবং সেই সময় কিন্তু বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারা দুজনেই উপস্থিত ছিলেন এবং 2 দেশের যে প্রতিনিধি রয়েছেন তাদের বক্তব্যে যে কথাটি উঠে এসেছে সেটি হলো ভারতের এবং যে বাংলাদেশ 2 দেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটি আরও সুদৃঢ় হয়েছে এবং মজবুত হয়েছে এবং এর মধ্য দিয়ে বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক সেটি আরও একটু নতুন মাত্রায় যে গেল। এবং একটি বিষয় কিন্তু উল্লেখ করার মতন যে শুরুতে একটি কিন্তু বিভ্রান্তি তৈরি হয়েছিল যে আসলে যে
ভারত থেকে যে উপহারের যে ভ্যাকসিন সেটি কি 18 লাখ ডোজ এসেছে নাকি 20 লাখ ডোজ এসেছে, কিন্তু এখানে আজকের যে আনুষ্ঠানিকতায় দুই মন্ত্রী অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী দুজনে কিন্তু একটি বিষয় পরিষ্কার করে উল্লেখ করেছেন যে ভারত সরকারের তরফ থেকে 20 লাখ ডোজই কিন্তু আজকে এসেছে। এবং একটি কথা উল্লেখ করার মতন সরকারের যে দুই মন্ত্রী রয়েছেন তাদের বক্তব্যে যে কথাটি উঠে এসেছে যে ভারত সরকার যেমন 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সহায়তা করেছিল, ঠিক একইভাবে যে করোনা ভাইরাস মহামারীর এই সময় কিন্তু কোভিড মোকাবেলায় বাংলাদেশের পাশে থেকেছে এই ভ্যাকসিন সহায়তার মধ্য দিয়ে। এবং স্বাস্থ্যমন্ত্রী যে প্রত্যাশা করেছেন যে ভারত সরকারের তরফ থেকে সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে যে বাংলাদেশের যে 3 কোটি ভ্যাকসিন কেনার যে চুক্তি করা হয়েছে সেটি আসলে যে সময় মতো যেন বাংলাদেশে আসে এবং সুব্যবস্থাপনার মধ্য দিয়ে যেন বাংলাদেশে আসে সেজন্য ভারত সরকার পর্যাপ্ত সহযোগিতা করবে, তেমনটি কিন্তু প্রত্যাশা করেছেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী। এবং একই সঙ্গে তারা আসলে যেটি প্রত্যাশা করেছেন যে এই ভ্যাকসিন আসার মধ্য দিয়ে বাংলাদেশ কোভিড মোকাবেলায় এবং যে কোভিডের বিরুদ্ধে লড়াইয়ের যে ব্যবস্থাপনা সেটির মধ্য দিয়ে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যাবে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। এতক্ষণ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন এবং তার আগে যুক্ত ছিলেন তেজগাঁও থেকে রিপোর্টার লিমন। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় টিকা। এ সময় কোভিড যুদ্ধে একজোট হয়ে লড়ার প্রত্যয় ব্যক্ত করেন সরকারের দুই মন্ত্রী ও ভারতের হাই কমিশনার। করোনা ভ্যাকসিন নিয়ে বিএনপি আগে থেকেই গুজব ছড়াচ্ছে মন্তব্য করে সেসবে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকার টিকা সংগ্রহ ও টিকাদান স্বচ্ছতার সাথে সম্পন্ন করবে বলেও আশ্বস্ত করেন তিনি। সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত কম্বল বিতরণ কার্যক্রমে একথা বলেন ওবায়দুল কাদের। টিকা আসার আগেই বিএনপি নেতারা লুটপাটের মিথ্যা অভিযোগের কলের গাম অবিরাম বাজিয়ে যাচ্ছেন। বিএনপি নামক গুজব পার্টির অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। তারা এখন করোনা টিকা নিয়ে অপপ্রচার শুরু করেছে। জনকল্যাণে নিবেদিত শেখ হাসিনা সরকারের যে কোনো প্রশংসনীয় উদ্যোগকে বিতর্কিত প্রশ্নবিদ্ধ করা বিএনপির অপরাজনীতির অংশ। সিটি কর্পোরেশনের রাস্তা উদ্ধারের অভিযান রূপ নিল সংঘর্ষে। স্থানীয়দের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ায় মিরপুরের পল্লবী এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। আহত হয় বেশ কয়েকজন। ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর দুপুর 12টার দিকে আবারও শুরু হয় উচ্ছেদ অভিযান। উচ্ছেদ কার্যক্রম শুরুর পরপরই এভাবেই বাধা দেন স্থানীয়রা। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। টিয়ার শেল, রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পুলিশের দাবি, স্থানীয়রা ইটপাটকেল ছুড়ে সংঘাতের সূচনা করেন। উচ্ছেদ কার্যক্রম শুরু হওয়ার পর্যায়ে উনি একটু প্রতিহত করার চেষ্টা করেন। পরবর্তীতে ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে আমরা এখানে কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করি। আমরা ধারণা করি স্থানীয় যারা এখানে আছেন তারাই করেছেন। এখন পর্যন্ত আমাদের কাছে এইটুকুই নিউজ আছে। দুপুর 12টায় আবারও শুরু হয় উচ্ছেদ। মিরপুর 11 নম্বর সেক্টরে সিটি কর্পোরেশনের এই রাস্তাটি দীর্ঘদিন ধরে অবৈধ দখলদারদের কবজায়। শুধুই দোকান নয়, গড়ে তোলা হয়েছে বাসাবাড়িও। উত্তরের মেয়র বলছেন বারবার নোটিশ দিলেও স্থাপনা সরানো যায়নি। যারা এই যে রাস্তাগুলোকে দখল করেছে বৎসরের পরে বৎসর, এটি তারা ঠিক করে নাই। তারা ইচ্ছা মতন যদি রাস্তা সব দখল করে তখন তো সব রাস্তা কিন্তু দখল হয়ে যায় আমাদের জন্য। আমার মেসেজ হচ্ছিল যারা দখল করে আছেন আপনারা জানেন যে আপনারা কারা দখল করে আছেন, যে এই রাস্তাটাকে আমরা জনগণের জন্য খুব দ্রুত আমরা খুলে দিব এবং এটি কালশির একটা প্যারালাল রোড হবে। যদিও এমন অভিযোগ অস্বীকার করেন স্থানীয়রা। এক সপ্তাহ আগে আমাদের নোটিশ দিতেন, আমাদের মেকিং করতেন, আমাদের দোকানটা আমরা খালি করে দিতাম। মিস্টার সাহেব আমাদের কিছু বলে নাই। আমরা বলছি যে আমাদের সময় দেন, আমরা এটা ভাগের জিনিস খুলবো ভাঙবো কি করবো, কোনো সময় দেয় নাই। বলে কোনো সময় নেই, এটা চাপ দিয়ে দিছে। কালকে হঠাৎ করে ম্যাজিস্ট্রেট আসছে আর কাউন্সিলর সাহেব উনি পাঠাইছে ওয়ার্ডের ভিতরে মাপ দেওয়ার জন্য। মাপ দিয়ে উনি চলে গেছে। জাস্ট বলছে যে সকাল থেকে মানে এমনি এইটুক দাগ দেওয়া হয়েছে, কিন্তু আমাদেরকে জানানো হয় নাই বা মাইকিং করে না বা কাউকে বলা হয় নাই। মিরপুরের এই সড়কটি মুক্ত হলে কালশি রোডে যেতে খুবই কম সময় লাগবে। তাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বুড়িগঙ্গার তীর দখল করে নির্মিত একের পর এক অবৈধ বহুতল ভবন ভেঙে দিচ্ছে বিআরডব্লিউটিএ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব। সোহার, কামরাঙ্গীরচরের যে
বুড়িগঙ্গা দখল করা যেসব স্থাপনা আছে সেই স্থাপনা উচ্ছেদে এখানে কিন্তু এক প্রকার ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। ভয়াবহ শক্তিশালীভাবে কিন্তু একের পর এক ভবন গুড়িয়ে দিচ্ছে উচ্ছেদকারীরা। আমি আপনাকে আগের সংবাদে দেখিয়েছিলাম যে এখানে যে 6তলা ভবনটি ছিল সেটির কিন্তু এখন এই দশা গিয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ 6তলা ভবনটি কিন্তু যে অবৈধ অংশ যেগুলো ছিল পুরোপুরি মাটির সঙ্গে মিশে গেছে, আপনি সেটি কিন্তু দেখছেন। অর্থাৎ এগুলো কিন্তু আসলে বাংলাদেশের শুধুমাত্র ঢাকা না, পুরো বাংলাদেশের যারা নদী দখলদার রয়েছে সবার জন্য কিন্তু একটি কঠিন বার্তা সরকারের পক্ষ থেকে। আসলে নদীর জায়গা দখল করে যে কেউ টিকতে পারবে না সেটি কিন্তু গত 2 বছর ধরেই বিআরডব্লিউটি বারবার কিন্তু সেটি বলার চেষ্টা করছে, কিন্তু সাধারণ মানুষ সচেতন হচ্ছে না, যার কারণে কিন্তু সেই দখলদাররাও কিন্তু চরমভাবে আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি দেখছেন 6তলা ভবনের যে অবশিষ্ট যতটুকু অংশ রয়েছে সেটিও কিন্তু এখন পুরোপুরি ছাদের অংশগুলো ভেঙে ফেলা হয়েছে। এখন সেই অংশগুলো মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য এক্সকাভেটর দিয়ে কাজ করা হচ্ছে। আমাদেরকে বিআরডব্লিউটি জানিয়েছে গত 4 দিনের অভিযানে কামরাঙ্গীর চরের বুড়িগঙ্গা তীরে প্রায় 300 এমন ছোট বড় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তারা নদীর জায়গা নদীকে ফিরিয়ে দিয়েছে। যদিও এখানকার মানুষের কিন্তু একটি দাবি রয়েছে বা তাদের একটি অভিযোগ রয়েছে যে গণপূর্ত বিভাগ 2012 সালে যে ভুল সীমানা দিয়ে যে সীমানা পিলারগুলো বসিয়েছিল তার কারণেই কিন্তু তারা আজকের এই অবস্থায় বা তাদের এই পরিণতি ঘটেছে। যদিও বিআরডব্লিউ বলেছে তারা বারবার 2012 সালে বিভিন্ন পত্রপত্রিকায় গণমাধ্যমে বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে জানিয়েছেন যে ওই সীমানা পিলারগুলো ভুল, ওই সীমানা পিলারগুলো সঠিক নয়, তা উপেক্ষা করেও কিন্তু সাধারণ মানুষ এসব স্থাপনা করার কারণে কিন্তু এখন তাদের এই পরিণতি ভোগ করতে হচ্ছে। তো এখানে কিন্তু আমি যদি একটু আপনাকে ধারাবাহিকভাবে দেখাই, এটি কিন্তু একটি একদম যে সর্বশেষ যে ভবনটি সেটি হলো 6তলা ভবন, যেটি অর্থাৎ যেটি এখন এক্সকাভেটর উচ্ছেদ করছে। তার সামনে একটি ছিল 5তলা ভবন এবং আমার সামনের এই যে ভবনটি দেখছেন এটি হলো 1, 2, 3তলা ভবন। অর্থাৎ এখানে পরপর কিন্তু এত বড় বড় 3টি ভবন রয়েছে। তো বুঝতেই পারছেন যে কতটা ভয়াবহভাবে এখানে শক্তিশালীভাবে উচ্ছেদ করা হচ্ছে। এবং আমার সামনে এই পাশে যত দূর যায় একদম সেই পশ্চিম দিক পর্যন্ত আরও প্রায় এমন শত শত স্থাপনা ছিল, সব কিন্তু গুড়িয়ে দেওয়া হচ্ছে। মাত্র 2টি স্থাপনা উচ্ছেদ হয়নি, একটি হলো মসজিদ আর একটি হলো একটি সরকারি স্কুল। এটি নিয়ে সরকারের সিদ্ধান্ত হলো এগুলো স্থানান্তর করার পরে এগুলো যারা মালিক তারা নিজেরাই সরিয়ে নেবেন। তো উচ্ছেদ অভিযান আজকের মতো কিন্তু শেষ হবে, 4র্থ দিনের মতো গিয়ে আগামী সপ্তাহে হয়তো আবার নতুন করে উচ্ছেদ হবে। তা আমার কাছে এই ছিল সবশেষ। সোহার, কামরাঙ্গীর চর থেকে বিআরডব্লিউটি এর উচ্ছেদ অভিযানের সর্বশেষ জানাতে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন মাহমুদ রাকিব। অস্ত্রের মুখে অপহরণ, মুক্তিপণ দিয়ে মেলে মুক্তিও, কিন্তু প্রশ্ন থেকেই যায় আসলেই কি মিলেছে মুক্তি? কে বা কারা অপহরণ করেছিল সে বিষয়ে কখনোই মুখ খোলেন না ভুক্তভোগী, কারণ অপহরণকারীদের কাছে রয়ে গেছে তার আপত্তিকর ভিডিও। কয়েকজন ভুক্তভোগী সময় সংবাদকে দিয়েছেন নির্যাতনের রোমহর্ষক বিবরণ। বুলবুল রেজার রিপোর্ট। 13 জানুয়ারি সন্ধ্যা 6:30 উত্তরা 9 নম্বর সেক্টরের ফুড স্টোরি দোকানের মালিক মিহির রায়কে অপহরণ করেন অস্ত্রধারীরা। ক্লোজড সার্কিট ক্যামেরায় তার মোটরসাইকেলের পেছনের আসনে দেখা যায় একজনকে। পরের দিন মিহির রায়ের স্ত্রীর মোবাইলে অপরিচিত নাম্বার থেকে ফোন আসে, স্বামীকে জীবিত ফিরে পেতে হলে দিতে হবে 20 লাখ টাকা মুক্তিপণ। হাজবেন্ডকে যদি সুস্থভাবে ফেরত নিতে চাস তাহলে 20 লক্ষ টাকা দিয়ে ছুড়াই নিতে হবে। 6 দিন পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মিহিরকে রাজধানীর দক্ষিণ খানের একটি বাড়ি থেকে উদ্ধার করে। 6 দিন আমাকে শুধু ভয় দেখিয়েছিল যে টাকা যদি দেওয়ার না হয় 20 লক্ষ টাকা তাহলে মেরে ফেলবো, তারপরে আমি কোনো কথা বললে আমাকে মারধর করত। এই চক্রটি রাজধানীর কাওলা এলাকা থেকে অপহরণ করে নেয়ামতুল্লাহকে। এত বড় পাওয়ার ব্যাংকের মতো একটা ইয়ে দিয়ে আমার দুটা পায়ে শর্ট করে। আমার এমনিতে ডায়াবেটিস, শর্টের সময় ছোট ছোট ছিল, এখন স্পটটা একটু এখন বেড়ে গেছে সবগুলাই। অনুসন্ধানে বেরিয়ে আসে একটি সংঘবদ্ধ অপহরণকারী চক্রের কথা। আনছে পরে আমরা আইনে বান্ধিছি, একের আইনে ওই গরমিতে আনছে বান্ধিছি, কইছে পরে আর রা করে না হেন ওইটাই দিয়ে বান্ধিয়া থুয়া বুঝাতেছি। ছেলের সাথে ভিডিও করা খালি গোতরে বলা হয় যে তুই প্রশাসনের কাছে বলবি না, বললে কিন্তু ওর ভিডিওটা কিন্তু ছাইড়া দিমু। পুলিশ বলছে গেল 3-4 মাসে তারা অন্তত 4 জনকে অপহরণ করেছে। এই অপহরণ করে নেয়া, তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করা এবং তাদেরকে ছেড়ে দেয়া, এই জিনিসটা ইদানিং ঘটতেছে, এর আগেও ঘটছে, কিন্তু এর মধ্যেই আমরা
একটা বড় ধরনের একটা অপরাধ চক্রকে, যারা অপহরণের কাজে জড়িত, এদেরকে আমরা ধরতে সমর্থ হয়েছি। তাদের একটা টার্গেট থাকে যে এই পরিমাণ টাকা যদি তারা পায় তাহলে ছেড়ে দেয়। তো এইভাবে এ ধরনের একটা ভিকটিমকে যারা 14 দিন রেখেছিল, এর পরপরই আর একটা অপহরণ হয়, সেইটা হলো উত্তরা পশ্চিম থানাধীন। এ ধরনের আরও কয়েকটি চক্র রাজধানীতে সক্রিয় বলে জানিয়েছে পুলিশ। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। এই নিয়ে বিস্তারিত থাকছে আজ রাত 10টার সম্পাদকীয়তে, দেখার আমন্ত্রণ রইল। চট্টগ্রাম উইমেন চেম্বারের পরিচালক ফাতেমা বেগম অভিনব প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছেন কয়েক কোটি টাকা। প্রথমে প্রবাসী ও তাদের স্ত্রীদের টার্গেট করে গড়ে তোলেন সম্পর্ক, পরে ব্যবসার পার্টনার করার কথা বলে টাকা নিয়ে লাপাত্তা হয়ে যান নানা দেশে। মূলত ফাতেমা হাবিব প্রতারক চক্রের খপ্পরে পড়ে সর্বশান্ত হয়েছে অনেকেই। পাওনা টাকা চাইলে মামলাসহ বাসার সন্ত্রাসী পাঠিয়ে দেন হুমকি ধমকি। প্রতারক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। সিসিটিভির ফুটেজে দেখা যায় হাবিব দলবল নিয়ে ব্যবসায়িক পার্টনার হোসাইনের বাসায় এসে হুমকি দিচ্ছেন। পাওনা টাকা চাইলে ফিল্মি কায়দায় ভয় দেখিয়ে হুমকি দেয় এই প্রতারক চক্র। এই চক্রের মূল হোতা চট্টগ্রাম উইমেন চেম্বার পরিচালক ফাতেমা বেগম ও তার ভাই পরিচয় দেয়া হাবিবুর রহমান। তারা দুজনই ধনাঢ্য ও প্রবাসীদেরকে প্রতারণার ফাঁদ পাতেন। তাদের সেই প্রতারণার ফাঁদে পা দেন লন্ডন প্রবাসী হোসাইন। 2017 সালে পরিচয় হয় উইমেন চেম্বার পরিচালক ফাতেমার সাথে। পরে হোসাইন ও তার স্ত্রীর সাথে সম্পর্ক গড়ে তোলেন ফাতেমা। দম্পতিকে রাজি করান বিদেশে না গিয়ে তার ব্যবসার পার্টনার হতে। অবশেষে নগরীর সুগন্ধা আবাসিকের এই ডেইলি ফেয়ার সুপার শপ দেখিয়ে পার্টনার করেন প্রবাসী হোসাইনকে। 2019 সালের প্রথমে 25, পরে 15 ও 45 লাখ টাকা সহ চুক্তির মাধ্যমে মোট 90 লাখ নেয় চক্রটি। প্রথমে কয়েক মাস ভালো ব্যবসা করলেও পরে দুবাই পালিয়ে যায় ফাতেমা হাবিব। পরে সুপার শপে নানা মানুষ এসে পার্টনার হওয়ার দাবি করলে প্রতারণা টের পায় হোসাইন। পার্টনারশিপে টাকা ফেরত চাওয়ায় বাসায় সন্ত্রাসী হামলাসহ জেলও খাটতে হয় হোসাইনকে। কোন জন্য পার্টনার এসে জিজ্ঞেস করতেছে আজকে সেল কত হয়েছে, আজকে আমদামি কত হয়েছে। তো আমি বলছি আপনারা কারা? বলছে আমরা এই বিজনেসের পার্টনার। একইভাবে আগ্রাবাদের এক ব্যাংকারের কাছ থেকে 64 লাখ, দিনাজপুরের এক ব্যবসায়ীর কাছ থেকে 27 লাখ টাকা সহ কৌশলে 2 কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছে 5-6 জন থেকে এই চক্রটি। এ বিষয়ে কথা বলতে চাইলে রিপোর্টারকে হুমকি ধুমকি দেন ফাতেমা হাবিব। আপনি তদন্ত করেন, আপনাকে বলছি যখন আমিও তো মামলা করছি, ওরাও মামলা করছে, সমস্যা তো নাই। এটা একটা চক্র, কথা বুঝছেন? একটা জায়গায় হলে 2-4 জন কার সাথে ঝগড়া, সবার সাথেই লিঙ্ক আপ করছে। পুলিশ বলছে প্রতারক চক্রটিকে দ্রুত ধরার ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরকম প্রতারক চক্র যদি কোথাও থেকে থাকে আমরা অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নিব এবং এই প্রতারক চক্রগুলো খুঁজে বের করার জন্য আমরা আমাদের বিট পুলিশিং এর সহায়তা নিব। এক ভুক্তভোগীর মামলার প্রেক্ষিতে হাবিবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করে আদালত। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। ঢাকা শহরের দুর্বল নিরাপত্তা ব্যবস্থার বাসাগুলো চিহ্নিত করে চলত চুরি ডাকাতি। এমন অপরাধে দায়ের রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 34 জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে বিভিন্ন চোরাই সামগ্রী ও চুরির কাজে ব্যবহৃত হাতিয়ার উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে মিন্টো রোডের মিডিয়া সেন্টারে এই নিয়ে তথ্য ব্রিফিংয়ে জানানো হয়। সাম্প্রতিক সময়ে রাজধানীতে চুরি ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় বুধবার ঝটিকা অভিযানে নামে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। একযোগে গোয়েন্দা পুলিশের 32টি টিম রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়। চুরি, ছিনতাই ও ডাকাতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে আটক করা হয় 34 জনকে। চোরাই তারসহ ট্রাক জব্দের পাশাপাশি তাদের কাছ থেকে উদ্ধার করা হয় টিভি, মোবাইল ফোন সহ চুরির কাজে ব্যবহৃত অস্ত্র সরঞ্জাম। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন সামনে রেখে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। সে খবর জানতে এই মুহূর্তে নগরের কাজীর দেউরি এলাকায় আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পার্থ, অভিযোগ পাল্টা অভিযোগ কিংবা সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত চট্টগ্রামের নির্বাচনী রাজপথ। সকাল থেকেই আমরা দেখছি অভিযোগ পাল্টা অভিযোগ করছেন আওয়ামী লীগ এবং বিএনপির মেয়র প্রার্থীরা। তবে যতই অভিযোগ থাকুক, নির্বাচনী প্রচারণায় শেষ মুহূর্তের জমজমাট চট্টগ্রামের নির্বাচনের মাঠ। গতকাল রাতে কিন্তু চট্টগ্রাম বিএনপি অফিসের সামনে আওয়ামী লীগ এবং বিএনপি কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তো সেক্ষেত্রে আজকে সকালে চট্টগ্রামের
নির্বাচন কার্যালয়ে প্রথমে অভিযোগপত্র পেশ করেন বিএনপির যিনি মেয়র প্রার্থী রয়েছেন ডাক্তার সাদাত হোসেন, এবং তিনি 8 দফা দাবি পেশ করেন এবং তিনি অভিযোগ করে বলেন আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা রয়েছে তারা ইচ্ছাপ্রণোদিতভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিন্তু বিএনপির অফিসে হামলা চালিয়েছে, এমন অভিযোগ তিনি করেছেন। তো সেক্ষেত্রে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে দাবি পেশ করার পর তিনি আমরা দেখেছি নির্বাচনী যে প্রচারণা সেই প্রচারণায় অংশগ্রহণ করেন। আজকে এনায়েত বাজার এলাকায় তিনি নির্বাচনী প্রচারণা অংশগ্রহণ করেছেন। কাজীরদড়ি এলাকায় তিনি তার যে নির্বাচনী প্রচারণা সেই নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। অভিযোগ পাল্টা অভিযোগ থাকলেও কিন্তু আমরা দেখেছি আসলে নির্বাচনী প্রচারণায় প্রচুর কিন্তু দলীয় সমর্থকরা কিন্তু অংশগ্রহণ করছেন এবং সেক্ষেত্রে বলা যায় অনেকটাই জমজমাট রয়েছে নির্বাচনী প্রচারণা। অন্যদিকে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিমের কথা যদি বলি, আজকে সকাল 12টায় কৃষক লীগের সাথে তিনি তার যে নির্বাচনী প্রচারণা প্রথমে মত বিনিময় করেছেন, নির্বাচনী মত বিনিময়, এবং এরপরে তিনি নগরীর যে বহদ্দারহাট এলাকা রয়েছে সেই বহদ্দারহাট এলাকায় তিনি তার যে নির্বাচনী প্রচারণা সেই নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন এবং উচ্চমুখর পরিবেশেই আজকে নির্বাচনী প্রচারণা হয়েছে সেটি আমরা দেখেছি। এবং সময় যত যাচ্ছে নির্বাচনী প্রচারণার মাত্রাও কিন্তু ততই বাড়ছে, অনেকটাই উচ্চমুখর পরিবেশেই চলছে চট্টগ্রামের নির্বাচনী যে প্রচারণা। এবং আমরা এক্ষেত্রে দেখেছি গতকাল যে ঘটনা ঘটেছে, আজকে কিন্তু নগরী কোতোয়ালি থানায় 35 জনকে আসামি করে মামলা করা হয়েছে এবং 4 জনকে গ্রেফতার করা হয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর কাজীরদড়ি এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রামের কাজীরদেউরি এলাকা থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। বাংলাদেশের পরিকল্পনা অনুযায়ী গ্রাম কিংবা এলাকাভিত্তিক পরিবার নিয়েই মিয়ানমারে ফিরতে চান রোহিঙ্গারা। প্রত্যাবাসন সংগ্রাম পরিষদের নেতার মতে বিচ্ছিন্নভাবে প্রত্যাবাসনের ব্যাপারে মিয়ানমারের পরিকল্পনা যৌক্তিক নয়, আর শিগগিরই রোহিঙ্গাদের ফেরত পাঠাতে শুরু হতে পারে বলে আশা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। 2017 সালের আগস্টে ভয়াবহ নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফেরত পাঠাতে এর আগে 2 দফা তারিখ ঘোষণা করেও শুরু করা যায়নি প্রত্যাবাসন। সবশেষ চলতি মাসের 19 তারিখ চীনের মধ্যস্থতায় দুদেশের মধ্যে বৈঠকে বছরের মাঝামাঝি প্রত্যাবাসনের সিদ্ধান্ত হলেও কি প্রক্রিয়া সেটি হবে তা নিয়ে একমত হতে পারেনি বাংলাদেশ ও মিয়ানমার। বাংলাদেশের দাবি অনুযায়ী একসাথে এক গ্রামের সবাইকে প্রত্যাবাসন করার পক্ষে মত রোহিঙ্গাদেরও। 4 বছর পুরোর গাই কিসম তারা যাইমবই দেশম আর দেশে তারা ফির পেলে আর যাইমবই নিয়ে আগে আসিনা নিয়ে মাথা লইয়া দিলে আরা যদি রোহিঙ্গা মানি লইলে যাইম আর যদি আর জায়গা জমি আর মানি বললে পাইলে আর যাইম ভাইয়া। রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রামের নেতার মতে গ্রামভিত্তিক প্রত্যাবাসনই হতে পারে গ্রহণযোগ্য সমাধান। মিয়ানমারের উচিত রোহিঙ্গা যারা এখানে এসেছে তাদেরকে তাদের স্বদেশে প্রত্যাবাসনের ক্ষেত্রে যাতে দলবদ্ধভাবে একত্রে নিয়ে এক স্থানে তাদের বসবাসের সুযোগ করে দেওয়া। সম্প্রতি কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ে এক বৈঠকে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যাশা শীঘ্রই প্রত্যাবাসন শুরু হবে। ইউনাইটেড নেশনও আহ্বান করছে, কিন্তু কোনোটাই কোনো ফলপ্রসূ আমরা রেজাল্ট এখনো পাই। আশা করি প্রত্যাবাসন শীঘ্রই হতে পারে। বাংলাদেশ এখন পর্যন্ত 8.5 লাখ রোহিঙ্গার তালিকা দিলেও মিয়ানমার চায় এখন পর্যন্ত যাচাই করা 42,000 রোহিঙ্গাকে বিচ্ছিন্নভাবে ফেরত নিতে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। পিকনিকের আমেজে নেচে গিয়ে অন্যরকম একটা দিন কাটালেন ভাসানচরে অবস্থানরত 4,000 রোহিঙ্গা। খাবারের আয়োজনে ছিল 28 মণ মাংসের তৈরি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান। নানা রকম খেলাধুলার পাশাপাশি ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও। শাখাউত টিপুর ক্যামেরায় ভাসানচর থেকে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সকাল হতে না হতেই বড় বড় সাউন্ড বক্স চালিয়ে নাচের আয়োজনে মেতে ওঠে রোহিঙ্গা শিশু কিশোররা। তরুণ যুবারা পাচ্ছিল না এই আনন্দে। অনুষ্ঠান চলের তৈলে আনন্দ বিভিন্ন ধরনের হানাফিনা দিব তাহলে গরু মুজরাই আর খুশি লাভ দিয়ে কক্সবাজার ক্যাম্পত আসছিলাম। এই জায়গা আরাত আছে না ভাই, আজ কত সুন্দর আরাম মাঠ পাই আর আল্লাহ কত সুন্দর করে পিকনিক আয়োজন করছে। আর বেগিন আয়ের সুন্দর হাইম বলে আশা করি। খুব সুন্দর এমন জিনিস আর যারা এই জিনিস করছে তার মান কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বাদ দিব সব কিছু দিব ব্যবস্থা করে সার করে। ভাসানচরের ফুটবল মাঠের একাংশে বিশাল প্যান্ডেল সাজিয়ে রান্না করা হয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের মাংস। রান্নার জন্য চট্টগ্রাম থেকে নিয়ে আসা রান্নার সমস্ত উপকরণ সহ 15 জন বাবুর্চি। এখানে যেমন ঐতিহ্যবাহী মেজবানের মাংস রয়েছে, ঠিক তেমনি রয়েছে চনার ডাল এবং আর গরুর নলা। সে গরুর নলায় দেওয়া হচ্ছে মুগ ডাল। রান্না শুরু করছি রাত 3টার থেকে। ভাত রান্না করছি 30 ডেক, তারপর মাংস রান্না করতেছি 13 ডেক,
দুপুর না গড়াতেই শুরু হয় খেলার আয়োজন। বিস্কিট, মার্বেল এবং চকলেট দৌড়ে অংশ নিয়েছে রোহিঙ্গা শিশুরা। ছিল কক ফাইট বা সুই সুতার খেলা। শিশুদের পাশাপাশি অংশ নিয়েছে বড়রাও, বাদ যায়নি এখানকার মাঝিরাও। সবার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সর্বশেষে প্রীতিভোজের আয়োজন করা হয়েছে, যাতে এই দিনটা সবাই সুন্দরভাবে কাটিয়ে একটা ভালো সময় কাটাতে পারে এবং সবাইকে আর একটু ভালোভাবে জানতে পারে। গত মাসে 2 দফায় কক্সবাজারের উখিয়া থেকে 4000 রোহিঙ্গাকে স্থানান্তর করা হয়েছে। এই ভাষান্তরে মূলত তাদের মনোবল চাঙ্গা রাখা এবং বাকি রোহিঙ্গাদের ভাষান্তরে আসতে উদ্বুদ্ধ করতেই বিশেষ এই আয়োজন। নোয়াখালীর ভাষান্তর থেকে কমল দে, সময় সংবাদ। রাজধানীর মালিবাগে 60 নারীকে নির্যাতনের পর পালিয়ে যাওয়া গৃহকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে স্বর্ণালংকার সহ লুট করা জিনিসপত্র। মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, অভিযুক্ত গৃহকর্মী রেখা আক্তারের অবস্থান জানতে পেরে গতরাতে ঠাকুরগাঁওয়ের রানী সংকুল উপজেলার চিকনমাটি গ্রামে অভিযান চালিয়েছে একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। রাতেই তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় পুলিশ। গত সোমবার সকালে মালিবাগের একটি বাসায় কর্মরত অবস্থান অসুস্থ নারীকে নির্যাতন করে রেখা। পরে স্বর্ণালংকার, মুঠোফোন ও টিভি সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র চুরি করে পালিয়ে যায় সে। নাব্য সংকটে শীতে হুমকির মুখে পড়েছে ভোলা ঢাকা নৌপথ। ভোলাখাল আর তিতুলিয়া নদীতে প্রতিদিনই ঘন্টা পর ঘন্টা আটকে থাকছে যাত্রীবাহী লঞ্চ। ড্রেজিংয়ের মাধ্যমে আগামী 1 মাসের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে বিআরডব্লিউটিএ। ভোলা খেয়াঘাট থেকে ছেড়ে যাওয়ার কয়েক মিনিট পরেই আটকে যায় ঢাকাগামী লঞ্চটি। নদীর পানি মেপে মেপে কচ্ছপ গতিতে গন্তব্যের উদ্দেশ্যে ছুটলেও ডুবোচরের কারণে পৌঁছাতে 4 ঘন্টা সময় বেশি লেগে যায়। নৌপথে ভোলা থেকে ঢাকার দূরত্ব 195 কিলোমিটার। এর মধ্যে ভোলা খেয়াঘাট থেকে তেঁতুলিয়া নদীর প্রায় 14 কিলোমিটার এলাকায় পলি জমে তীব্র নাব্য সংকট দেখা দিয়েছে। ঢাকাগামী লঞ্চগুলো চলাচলের জন্য 3 মিটার পানির দরকার হলেও এখানে ভাটার সময় 1 থেকে 1.5 মিটার পানি থাকে। ফলে ডিসেম্বরের শুরু থেকে জোয়ারের উপর নির্ভর করে এই রুটের নৌযান চলাচল করছে। নিয়মিত একটা পরিকল্পনা করে নিয়ম মাফিক একটা ড্রেজিং করে যেন আমাকে নাব্যতা সংকট থেকে দূর করে হয়, কোনো রকম বিঘ্নতা ছাড়াই যেন আমরা স্মুথ গতিতে জাহাজ চালানো সক্ষমতা অর্জন করতে পারি। নৌপথটি সচল রাখতে ইতিমধ্যে ভোলাখালে ড্রেজিং শুরু করলেও কোনো সুফল আসেনি। ড্রেজিং শেষ করে রুটটি সচল করতে সময় লাগবে আরও 2 মাস। জায়গায় জায়গায় শুকিয়ে যায়, চর পড়িয়া যায়, চর দেখে না, লঞ্চ যায় ওই চরের উপর উড়িয়ে দেয়। সন্ধ্যা যখন 7টায় লঞ্চ ছাড়ে, আমরা রাত 10টা 11টা 12টার মতো খালি আটকে যাই। 2-3টা পয়েন্ট কাটিয়ে দিলে সুন্দর করিয়া, তাহলে আমাদের লঞ্চটা ঠিকমতো আসতে যাইতে পারে। তবে নাব্য সংকটে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে স্বীকার করে শিগগিরই সমাধানের আশ্বাস দিয়েছে বিআরডব্লিউটিএ। আশা করছি যে আগামী 1 মাসের ভিতরে নৌযানের জন্য সম্পূর্ণ উপযুক্ত হয়ে যাবে এই রুটটা। ভোলা ঢাকা রুটের 16টি লঞ্চে প্রতিদিন প্রায় 10,000 যাত্রী চলাচলের পাশাপাশি জেলার অধিকাংশ পণ্য সামগ্রী এই রুটেই পরিবহন করা হয়। সময় সংবাদ, ভোলা। দায়িত্ব নিয়ে ট্রাম্পের বিতর্কিত নীতি বাতিল করলেন বাইডেন। প্যারিস জলবায়ু চুক্তিতে ফেরা কয়েকটি মুসলিম দেশের নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ 15টি গুরুত্বপূর্ণ নির্বাহী আদেশে সই করেছেন তিনি। হাতে বেশি সময় নেই, কাজ করতে হবে অনেক। প্রথম দিন অতিবাহিত করে এমন মন্তব্য করেন বাইডেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। এর আগে শপথ নিয়ে প্রথমবারের মতো সস্ত্রীক হোয়াইট হাউসে যান জো বাইডেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে প্রয়োজনীয় নথিতে সই করেন তিনি। দায়িত্ব নেওয়ার কয়েক ঘন্টার মাথায় ওভাল কার্যালয়ে একে একে 15টি নির্বাহী আদেশে সই করেন জো বাইডেন। পূর্বসূরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে যে বিশৃঙ্খল পরিস্থিতি রেখে গেছেন, সেগুলো সংস্কারের উদ্যোগ হিসেবেই বাইডেনের এ স্বাক্ষর, যার অংশ হিসাবে তিনি প্রথমেই করোনা মহামারী, অভিবাসন, জলবায়ু পরিবর্তন ও বর্ণ বিদ্বেষমূলক বিচার প্রক্রিয়া নিয়ে ট্রাম্পের নির্দেশনা বদলানোর উদ্যোগ নিলেন। করোনা রুখতে মাস্ক পরার উপর কড়াকড়ি করতে যাচ্ছেন বাইডেন। বাইডেন প্রশাসন চায় সেই সব আমেরিকানদের ত্রাণ সহায়তা দিতে যারা বিনা দোষে চাকরি ও কর্মঘণ্টা হারিয়েছেন কিংবা মজুরি হারানোর শিকার হয়েছেন। শিক্ষার্থী ঋণ পরিশোধের মেয়াদ বৃদ্ধির নির্দেশ দেওয়া হবে। এছাড়া কর্মক্ষেত্রে লিঙ্গ অসমতা দূর করে পদক্ষেপ নেওয়া হবে।
এদিন হোয়াইট হাউসে এক ভার্চুয়াল অনুষ্ঠানে 1000 কর্মকর্তাকে শপথ পড়ান বাইডেন। এ সময় তিনি বলেন, বিশ্বের সবচেয়ে যোগ্য এবং চৌকস সরকারের সঙ্গে কাজ করছেন তারা। সবাইকে জনগণের জন্য কাজ করার আহ্বান জানান তিনি। এর আগে মোটর শোভাযাত্রা সহ সমাধি সৌধ থেকে হোয়াইট হাউসের উদ্দেশ্যে রওনা দেন বাইডেন। দায়িত্ব নেওয়ার পরপরই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রথম দিনেই তার পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী যে সকল আদেশ দিয়ে তার কার্যক্রম শুরু করেছেন তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি মার্কিন জনগণকে সাথে নিয়ে এক ঐক্যবদ্ধ আমেরিকা গড়তে যাচ্ছেন। তবে তার সামনে এখন সবচেয়ে প্রথম বড় চ্যালেঞ্জ হচ্ছে করোনা পরিস্থিতিকে মোকাবেলা করা। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে নিয়ে উচ্ছ্বাস জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। তাদের আশা, অভিবাসীদের উন্নয়নে কাজ করবে ডেমোক্র্যাট সরকার। ওয়াশিংটন ডিসি থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। রাজধানী ওয়াশিংটন ডিসিতে কড়া নিরাপত্তার মধ্যেই ক্যাপিটল হিলের পাশের রাস্তায় হাজার হাজার উৎসুক জনতা সমর্থন জানাতে জড়ো হন বাইডেন কামালাকে। যখন তারা শপথ নিচ্ছিলেন, রাস্তায় দাঁড়িয়ে সবাই মিলে সেই শপথ অনুষ্ঠানের সাক্ষী হন। যুক্তরাষ্ট্র তাদের হাত ধরে গণতন্ত্রের সঠিক ধারায় ফিরল, এমন মন্তব্য মার্কিনদের। প্রবাসী বাংলাদেশিরাও উচ্ছ্বসিত শান্তিপূর্ণ ক্ষমতার এই পালা বদলে। অনেক দূর থেকে আসছে, নিউ ইয়র্ক থেকে। আর যেটা দেখছিলাম আজকে, খুব একটা সুন্দর অনুষ্ঠান দেখছিলাম। ইনঅগারেশন প্রত্যেক 4 বছর হয়, ওর নেক্সট প্রেসিডেন্ট যখন আসে তখন ইনঅগারেশন হয়। এইবার একটু ডিফারেন্ট ছিল, বাট সার্কামস্টান্সেস এরকমই হয়েছে যেটা দরকার। একটা নতুন দিনের প্রত্যাশায় গণতন্ত্রের জয় দেখতে আজকে এখানে এসেছি। আশা করি সামনের দিনগুলো অনেক বেশি সুন্দর হবে, অনেক বেশি আশঙ্কামুক্ত, সংখ্যামুক্ত আমেরিকা আমরা দেখতে পাবো। শপথ গ্রহণ ঘিরে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা থাকলেও শেষ পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটেনি। বাইডেনের ভক্তদের ভিড়ে ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের দেখা মেলেনি। হামলার আশঙ্কার কারণে রাজধানী ওয়াশিংটন জুড়ে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। আর এর মধ্যেই শপথ নিলেন নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। এখন নতুন প্রেসিডেন্ট যে ঐক্যবদ্ধ আমেরিকার স্বপ্ন দেখালেন, তা কত দ্রুত এবং কিভাবে বাস্তবায়ন তিনি করেন, সেটাই এখন দেখার বিষয়। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ক্যাপিটল হিল, ওয়াশিংটন ডিসি। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অবশেষে করোনা ভ্যাকসিনের দেখা পেল বাংলাদেশ। ভারতের উপহার 20 লাখ ডোজ টিকা হস্তান্তর। কোভিড যুদ্ধে দুই দেশের একজোট হয়ে লড়ার প্রত্যয়। রাজধানীর মিরপুরে সিটি কর্পোরেশনের রাস্তা উদ্ধারের অভিযান রূপ নিল সংঘর্ষে। ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া। কামরাঙ্গীর চরে গুড়িয়ে দেয়া হলো বহু অবৈধ ভবন। এবং মুক্তিপণ দিয়েও মেলে না রেহাই। নারী সদস্যদের দিয়ে আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল। রাজধানীতে সক্রিয় 4 অপহরণকারী চক্র। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।